হচ্ছে, কালকে সেটা রেজাল্ট আছে। রেজাল্ট যে জিতুক যে হারুক, আপনারা সাধারণ মানুষ কোনো ঝামেলায় জড়াবেন না, বাইরে বেরোবেন না বা ঝামেলায় জড়াবেন না। কোনো ঝামেলা হলে এটা থেকে দূরত্ব থাকবে। কালকে ভোটের রেজাল্টে যে জিতুক, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেশি বেরোবেন না। যদি কেউ কোনো রকম থ্রেট দেয় বা কোনো সমস্যা হয় তো লোকাল থানাতে জানাবেন বা আমাদেরকে জানাবেন, আমরা আছি। ঠিক আছে? রাত পোহালেই কাউন্টিং যে হল সেসব রেডি, সিসিটিভি আরও সব যেসব মেজার্স নেওয়ার কথা কমিশনের তরফ থেকে সেসব তৈরি। এটা একটা এলাকার পশ্চিম মেদিনীপুরের একটা ভিডিও দেখানো হচ্ছে। এই রকমই ৭৭টা গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে ২৯৩টা বিধানসভা কেন্দ্রের কাউন্টিংয়ের জন্য। সব তৈরি। সেন্ট্রাল ফোর্স এলাকায় ঘুরে ঘুরে এইসব বলছে যে কেউ অশান্তিতে যাবেন না, রেজাল্ট যাই হোক মেনে নেবেন, বাড়ির বাইরে এসে অশান্তি পাকাবেন না, এইসব সতর্ক করে দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের যারা এসছেন এবং যারা এখানে বাংলায় কথা বলেন তাদেরকে দিয়ে বলানো বোঝানোর চেষ্টা হচ্ছে। তো ঘুরে ঘুরে এইসব টহলদারি সব চলছে। কিন্তু প্রশ্ন কি হবে? দর্শক, আজকের এই রাত আমার তো মনে হয় বড় রাত। যেমন বড় দিন বলি না, বড় রাত। এই রাতটা যে কি করে কাটবে, কখন সকাল হবে, আমার মনে হয় আপনাদের অনেকের কাছেই একটা বিরাট প্রশ্নের। আজকের এই রাতে চোখের দুটো পাতা জোড়ানো খুব মুশকিল। শুধু যেন মনটা চাইবে সকালটা কখন হবে। আজকে ঘুম কিন্তু অনেকের আসা খুব মুশকিল, সেটা আমি নিজেও কোথাও ফিল করছি। আমারই হবে না, কখন সকাল হবে আমার মধ্যে একটা সেই উৎকণ্ঠা আছে। মানে কি হয় এই রকম একটা ভাব। গা ছমছম কি হয়, রাত বাড়ে ঘুম কাড়ে। ঘুম আজ সহজে হবে না। আসলে কি হয় ভাবটা এসছে এই জন্যে, মানুষের যা পালস যা আমরা দেখেছি ভোটের সময়ে এবং সরকার বিরোধী যে হাওয়া, তাতে করে পরিবর্তনটা তো 100% নিশ্চিত। কিন্তু ওই 21-এর ভোটের যে রেজাল্ট সামনে এসছিল ওটা আমাদেরকে এখনও ভাবাই যে আবার সে আটকে যাবে না তো, আবার কোনো কুকৌশল হবে না তো। সেবার যে রেজাল্টটা সামনে এসছিল সেটা তো মানে সঠিক রেজাল্ট ছিল না, সেরকম কিছু দেখবো না তো। এত মানুষের এত হাওয়া, এক্সিট পোল এত বলল যে পরিবর্তন আসছে, কিন্তু সেই আটকে যাবে না তো, কারণ এখানে শাসক কিন্তু সেই তৃণমূল কংগ্রেস। এই প্রশ্ন আমার মনে হয় আপনাদের অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সেজন্য আমি বলেছিলাম, যেদিন এক্সিট পোল সামনে এসছিল আমি বলেছিলাম যে এইসব দেখে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। আমি নিজেও উৎসাহিত হতে পারিনি, কারণ কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। আর এরা পারে না এমন কিছু না, সব কিছু করতে পারে। ফলে দর্শক, কি হয় ভাব আছে। হাওয়া যদি বা বলা হচ্ছে, যদিও বা যে পরিবর্তন হচ্ছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অন্তত নিশ্চিত না। সেজন্য কৌতূহল আছে, বিরাটই আছে। সকালের জন্য আমরা তাকিয়ে আছি। দর্শক, আমি একটা কথা বলতে পারি, আমি আগেও বলেছি যে বিজেপির জন্য ম্যাজিক ফিগার হচ্ছে 130টা আসনে বিজেপি যদি জয়লাভ করতে পারে তারাই সরকার চালাবে এই বাংলায়, তারাই সরকার চালাবে। ফলে যারা বিজেপির লোকজন আছেন, যেহেতু 148 পেতে হবে সরকার গঠন করতে গেলে, তার নিচে নামছে মানে আমরা সব হল ছেড়ে বেরিয়ে চলে আসবো, এটা করবেন না। বিজেপি 130টা আসনে জয়ী হলেও সরকার গঠন করতে পারে, তার থেকে কম হলেও হয়তো করে ফেলতে পারবে। তাও আমি লাস্ট লিমিটটা ধরে রাখছি 130। ফলে যদি খুব খারাপ রেজাল্ট হয় কারচুপি ইত্যাদির কারণে, মানুষের পালসে কিন্তু এত খারাপ রেজাল্ট হওয়ার কথা না। আবারও বলছি, মানুষের যা পালস, পরিবর্তনমুখী যা হাওয়া, তাতে করে এটা অবশ্যই 148 ক্রস করার মতো। কিন্তু যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে এই কুকৌশল, কারচুপি এইসবের কাছে পরাস্ত হতে হচ্ছে মানুষের রায়কে। তাও ধরছি, যদি এই পরাস্ত হতে যদি 130 পর্যন্ত উঠতে পারে বা তার নিচে যদি নামানো না যায় বিজেপিকে, তাহলে জানবেন বিজেপি কিন্তু সরকার চালাবে। ফলে 148-এর নিচে চলে আসা মানে হাল ছেড়ে দিয়ে হল থেকে বেরিয়ে পড়া, এটা কিন্তু কেউ করবেন না। দাঁতে দাঁত চেপে থাকতে হবে। আর কাউন্টিংয়ে অনেক কারচুপি হতে পারে। খুব লো মার্জিনে হার হলে ভিভিপ্যাটকে কাউন্টিং করানো, রিকাউন্টিং করানো, এটা কিন্তু করতে হবে। আমার ধারণা বিজেপি যারা আছেন তারাও নিশ্চয়ই সব বলেছেন। আর 21-এ কারচুপি অনেকটাই তারা করতে পেরেছে, তখন কিন্তু বিজেপিও এতটা শক্তপোক্ত ছিল না
এতটা অর্গানাইজড ছিল না, এত কারচুপি যে হতে পারে হয়তো সেই ধারণাও ছিল না। ফলে এবারও আশা করি তারা সতর্ক আছেন এবং যেসব এজেন্টদেরকে বসানো হচ্ছে আশা করি গতবারের মতো অনেকে বিক্রি হয়ে যাবেন না, যেটা গতবার অভিযোগ এসেছিল, পারচেসড হয়ে গেছিলেন। ফলে বিজেপির রেজাল্টটা তৃণমূল কংগ্রেসে তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যা সব দেখতে পাচ্ছি অনেক উদ্দীপনা আছে এইসবের ক্ষেত্রে। তো সুতরাং বিজেপির যারা থাকবেন, বিশেষ করে অন্য পার্টির লোকেরাও নিশ্চয়ই থাকবেন, বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল তাদের দায়িত্বটা অনেকটাই বেশি, তাদের সজাগ থাকাটা অনেকটাই জরুরি। আর আমরা এইসব নিয়ে অনেকবারই সরব হয়েছি। আশা করি বিজেপি সেই রকমই কাউন্টিং এজেন্ট ঠিক করেছে যারা আর যাই হোক বিক্রি হয়ে যাবেন না আর ভয়েও কেউ বেরিয়ে আসবেন না। সেন্ট্রাল ফোর্সের বিরাট নজরদারি থাকছে, সুতরাং এবং সেন্ট্রাল ফোর্স এখন থাকবে অনেক দিন। তো সুতরাং এত ভয়ের কোনো কারণ নেই। কাউন্টিং হল ছেড়ে আসা চলবে না, সিসিটিভি অন্যান্য ফুটেজ ওয়েবকাস্ট লাইভ টেলিকাস্ট হবে। সুতরাং সবাই কিন্তু দাঁতে দাঁত চেপে থাকবেন, কারণ মানুষের পালস বলছে পরিবর্তনটাই নর্মাল, পরিবর্তন না হওয়াটা অ্যাবনর্মাল কেস। অ্যাবনর্মাল কেস কোত্থেকে কী হয়েছে সেটাও ধরতে হবে। ফলে একটু চেপে বসবেন। টিএমসি সকাল সকাল নাকি চলে যাচ্ছে প্রথম সারিতে বসবে বলে, সব রাতে নাকি আজকে এজেন্টদেরকে হোটেলে আশপাশে হোটেলে রাখা হয়েছে। তারপরে দিদিমণি বলে দিয়েছেন কত কী সব নিয়ে যেতে হবে, আবার নাকি সব লোকজন জড়ো করে রাখার কথাও বলা হয়েছে বলে মিডিয়াতে খবর। ফলে সেসব করে যাক, ওরা তো কখনো মানুষকে সতর্ক হওয়ার কথা, সংযত থাকার কথা বলছে না। কিন্তু আমি একটা কথা বলবো, রেজাল্ট পরিবর্তন হলেও আমি বলবো যেন মানুষের উপরে অত্যাচার অনাচার না হয় এই যারা পরিবর্তিত সরকারটা গঠন করবে তাদের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস বলবে না, বরং তারা আরও উস্কানি দিয়েও গেছেন। এই আরামবাগে এসেও উস্কানি দিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি, এবং ওদের উস্কানিতেই 21-তে অনেক অশান্তি হয়েছিল। তবে তার জেরও ভুগতে হয়েছে, সিবিআই তদন্ত হয়েছে, অনেকেরই মানে ইহকাল পরকাল ঝরঝরা হয়ে যাচ্ছে। সবাই হয়তো বিচারের আওতায় আসেননি, কিন্তু যারা এসছেন তারা বুঝেছেন যে দিদির পুলিশ কত বাঁচাতে পারে আর সেন্ট্রাল এজেন্সি ধরলে কি হাল হয়। তো সেসব মাথায় রেখে চলবেন। ওনারা তো উস্কাবেন, তবে ওনারা উস্কালেও আমি তো বারবার বলি যে ওনাদের উস্কানিতে পা দেবেন না। সমস্যায় পড়লে পিসি ভাইপো পাশে দাঁড়াবেন না, তারা তাদের মতো করে কেটে পড়বেন। তারা ক্ষমতায় থাকাকালীনই পাশে দাঁড়ায় না, আর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে যে কী হবে কে জানে। তো পরিবর্তন হোক বা যাই হোক, রেজাল্ট যাই হোক, ওদের উস্কানিতে পা দেবেন না। এটা আমাদের তরফ থেকে শাসক বাহিনীর উদ্দেশ্যে বলা রইল। এবার যদি না বোঝেন সেটা পরে বুঝবেন। আর আমি উল্টো দিকে যারা পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে তাদের কাছে আমাদের তরফ থেকে আবেদন, পরিবর্তন হয়ে গেলেও দয়া করে মারামারিতে, হানাহানিতে, লুটপাটে এইসবে যাবেন না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যদি আপনাদের আগেরও কোনো অভিযোগ থেকে থাকে, সরকার তো আপনাদের হয়ে যাবে, সরকারি আইন মোতাবেক ব্যবস্থা নেবেন। আমরা যেন কোনো কান্নার আওয়াজ না শুনি, কোনো রক্তের খবর না পাই। তাহলে কিন্তু সেটা পরিবর্তন হলো না, তাহলে সেটা কিন্তু একই হয়ে গেল। অশান্তি এই ধরনের আমরা চাই না। দেশে আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। যে লোকেরই, যে দলেরই লোকজন হন না কেন, সেই বাড়িতে কান্নাকাটি হলে, সেই বাড়ির বাচ্চারা কান্নাকাটি করলে, মহিলারা কান্নাকাটি করলে মানুষ হিসেবে অবশ্যই কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। ওই শাসক এটা না বুঝলেও, না বোঝালেও দায়িত্বশীল বিরোধী পক্ষ হয়ে, বিরোধী যারা আছেন তাদের তরফ থেকে এই বার্তা প্রত্যেকে দেওয়া উচিত। আমি তো আমার আরামবাগ টিভির তরফ থেকে আমি এই বার্তা দিয়ে যাব। পরিবর্তন হয়ে গেলেও শান্তিপূর্ণ বাংলা আমরা দেখতে চাই, নতুন বাংলার চিত্র আমরা দেখতে চাই। মানে পাল্টা হানাহানি, মারামারি এসব কিন্তু আমরা চাই না। এই বার্তা আরামবাগ টিভিকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, অ্যাটলিস্ট এটা মেনে চলবেন, এই অনুরোধ আমার তরফ থেকে রইল। এবার দর্শক আমি কয়েকটা কথা বলে রাখি। এত তো বলছি যে এত হাওয়া এত কিছু, কিন্তু পরিবর্তন যদি কোনো কারণে আটকে যায়, নিশ্চয়ই চর্চা হবে। চর্চা কোন কোন অ্যাঙ্গেলে হতে পারে সেটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে বলে রাখতে পারি। আবারও বলছি, ভালো করে মাথায় নিয়ে রাখবেন, পরিবর্তনটা নর্মাল, পরিবর্তন না হওয়াটা অ্যাবনর্মাল। তো যদি কোনো কারণে পরিবর্তন আটকে যায়, দেখবেন দুটো বিষয়ের চর্চা এখানে হবেই। দুটো কথা কিন্তু অবশ্যই উঠবে, মূল দুটো কথা, তার সঙ্গে হয়তো আরও অ্যাডিশনাল কিছু কথা উঠবে, কিন্তু মূল দুটো কথা কিন্তু উঠবে। কি বলুন তো দুটো কথা? একটা হচ্ছে যেটা বলছিলাম, কারচুপি না হলে এই রকম রেজাল্ট হতে পারে না, এই কারচুপি নিয়ে ভীষণ চর্চা হবে। আর একটা দেখবেন বিষয় সামনে আসবে, সেটা হচ্ছে মুসলিম ভোট। যদি মানে কারচুপির বাইরে আর কোনো অ্যাডিশনাল কারণ হিসেবে ধরা হয়, দেখবেন ওই কথাটা উঠে আসবে, মুসলিম ভোটকে ছাড়া এই রাজ্যে পরিবর্তন সম্ভব না, এই কথাটা কিন্তু উঠে আসবে। আমি আপনাদেরকে এখন থেকে বলে রাখছি, দেখবেন এই দুটো চর্চা হবে। এক হচ্ছে কারচুপি,
বিজেপির লোকেরা বলবেন কারচুপি হয়েছে, এই হয়েছে, না হলে সম্ভব না, এই কথাটা উঠে আসবে। আর কারচুপির অনেক সব উদাহরণও দেখছি আমি আজকে। দর্শক, আমি জানি না এটা সত্য কি না, যখন আমি এই ভিডিও তৈরি করছি এরই মধ্যে আমি দেখলাম কিছু ভিজুয়াল এসছে, ভিভিপ্যাট গড়াগড়ি করছে। নোয়াপাড়ার গারুলিয়ার কাছে ভিভিপ্যাট, মানে ভোট দিলে যেটা সেই প্রিন্ট আকারে উঠছিল, উঠে বক্সে হচ্ছিল, ভিভিপ্যাট দেখলাম গড়াগড়ি খাচ্ছে। এটা সত্যি খুব ভাববার। আর একটা দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন। আচ্ছা, এটা যে ভিভিপ্যাটের এই চিত্রটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যটাও শোনাবো। শুনলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু কারচুপির একটা বিরাট চেষ্টা হয়। কমিশনের নামে দোষ চাপানো হয়, কিন্তু কমিশনের আন্ডারে যারা কাজ করেন তারা তো সব এখানকার লোক না, সবটাই তো জ্ঞানেশ কুমারের দোষ না। ফলে এখানে অনেক সোর্সের মধ্যে ভূত আছেন, তারা হয়তো অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেন, কমিশনকে বিপদে ফেলা আর কারচুপি করে দিয়ে শাসকের সুবিধা পাইয়ে দেওয়া, এরকম অনেক চেষ্টা হয়। ফলে এই রকম কারচুপির যা সব নমুনা দেখতে পায়, সেখান থেকে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার সব কিছু হয়েছে এটা বলি কী করে? সেই জন্যই রেজাল্ট যদি মানুষের পালস অনুযায়ী না হয়, প্রশ্ন কিন্তু তৈরি করে আদৌ কি ঠিকঠাক ভোটটা হয়েছে, আদৌ কি ঠিকঠাক কাউন্টিংটা হয়েছে। ভোটের ব্যাপারে যে প্রশ্নটা তৈরি হয়ে গেছে, দেখেছেন ফলতাতে নতুন করে ফের ভোট হচ্ছে কেন? কারণ ইভিএমে বোতামকে ব্লক করে দেওয়া হয়েছিল। আমি প্রশ্ন তুলেছিলাম যে শুধু কি ওখানটাতে হয়তো নজরটা এলো, এই রকম পলিসি গোটা রাজ্য জুড়ে হয়নি তো? সবাই সেটা লক্ষ্য করেছেন তো? প্রশ্ন কিন্তু আমার মনের মধ্যে রয়েছে। এবং সেই সঙ্গে আরও সব কারচুপি যেটা ওখানে উঠেছে, ক্যামেরা বন্ধ করে রাখা, নানান সব ব্যাপার এসেছে। ফলে এই যে ভোটের দিনে কারচুপি, আবার ভোটের পর এইসব ভিভিপ্যাট বাইরে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি, মানে গড়াগড়ি করছে। তারপরে শুভেন্দু অধিকারী আবার দেখুন কি বলেছেন, আমি দুটো আপনাদেরকে পরপর শুনিয়ে ব্যাখ্যাতে আসছি যে কেন এই কারচুপির কথাটা বড় হয়ে দাঁড়াবে যদি কোনো কারণে পরিবর্তন আটকে যায়। দেখুন দর্শক, আগে ভিভিপ্যাট কীভাবে গড়াগড়ি করছে আর শুভেন্দুর বক্তব্য শুনুন। কিন্তু বামেদেরটা বেশি, পদ্মও রয়েছে, ওই তো অর্জুন সিংও রয়েছে, তৃণমূলও রয়েছে। ম্যাক্সিমামটা কাদের আছে দেখ। দুই আইএএস অফিসারের বিরুদ্ধে আপনি যে অভিযোগ শামা পারভিন এবং প্রীতি গোয়েল অতি উৎসাহ নিয়ে কালকে এটা করছিলেন। আমরা অভিযোগ করার পরে ইলেকশন কমিশন থেকে সমস্ত এডিএমদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজন স্বীকার করে যে আমাদের ফোন করে এটা করেছে। কি করছিল? ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের নামের তালিকা, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করছিল তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। এখনো ত্রুটি বিচ্যুতি আছে। আপনি গতকাল দেখেছেন, আমি কমপ্লেনের পরে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সরানো হয়েছে। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে। আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার, তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ, তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। কত আটকাবেন আপনি? কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে। ন্যাচারালি এদেরকে আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে পদে পদে। প্রতি পদে পদে লড়াই করতে হচ্ছে, লড়াই করে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। এবং দেখুন, উনি এইসব বলছেন যে এইসবও তো হচ্ছে, আর কত আটকাবেন। যদিও তারপরেও উনি বলেছেন যে আমরাই জিতবো, সেটাও বলেছেন, কিন্তু এটাই আর কি ভাবছি যে সত্যি জেতাটা হবে কিনা, নাকি এইসব কারণে আবার সেই পরিবর্তনটা আটকে যাবে। ফলে আমরা সত্যি দর্শক উৎকণ্ঠার মধ্যেই আছি, নিজের ভালোর জন্য না তো, মানে বাংলার ভালোর জন্য আমরা সবাই ভাবছি আমাদের মতো করে, যে যদি কোনো কারণে আটকে যায় আবার 5 বছর কি হবে এই বাংলাটার। তো একটা আছে, উৎকণ্ঠা আছে আমাদের মধ্যে, প্রশ্ন আছে আমাদের মধ্যে। আবারও বলছি, পালস অনুযায়ী কিন্তু জেতার কথা না। দেখুন, এসআইআরটা কোনো ফ্যাক্টর না। দুটো ফ্যাক্টর আমি আবারও বলছি, একটা হচ্ছে কারচুপি, আর একটা যে মুসলিম ভোট যদি একটা ফ্যাক্টর হয়, সেটা আমরা পরে আরও বুঝতে পারবো। তো যেহেতু মুসলিম ভোটের প্রতি অ্যাপিলও ছিল না বিজেপির তরফ থেকে, এবং বিজেপি অনেক দুঃখে কষ্টে অ্যাপিলও করেনি, এবং তারা ভেবেছে যে মুসলিম ভোট ছাড়াই আমরা পরিবর্তন আনতে পারবো। তো এটা কতটা স্ট্র্যাটেজি কার্যকরী হলো সেটাও একটা দেখার ব্যাপার আছে।
তো আমি যেটা বলতে চাইছিলাম দর্শক, যে কেন পরিবর্তন সম্ভব, মানে এই জন্যই বলছি। দেখুন, এই এসআইআরের ইম্প্যাক্ট যেটা বলছে, এসআইআরের ফায়দা টিএমসি নিতে পারে, টিএমসি এসআইআর ফায়দা ওইভাবে নিতে পারে না। দেখুন, মুসলিম ভোটের কাছ থেকে আদায় করা, সেটা তো এমনিই মুসলিম ভোট টিএমসি পেত। মুসলিম বুথগুলোতে টিএমসির ভোট এমনিই মুসলিম বুথগুলোতে টিএমসির পক্ষে ভোট এমনিই পড়তো, আর মুসলিম বুথগুলোতে মুসলিম ভোট এমনিই 95% বা ওরকম বেশি ভোট পড়ে যেত। আর যত কারচুপি ছাপ্পা তো মুসলিম বুথগুলোতে হয়, ফলে মুসলিম ভোট তো এমনি যা হওয়ার তো তাই হয়েছে। এবারে যে এসআইআরের পরে যে এত ভোট পড়েছে, অনেকে বলছেন ভোট তো সব পক্ষেরই পড়েছে, মুসলিমের পড়েছে, হিন্দুরও পড়েছে। বিষয়টা এরকম ভাবলে হবে না। মুসলিম ভোট এমনিই পড়তো, এসআইআর আগেও মুসলিম ভোট 100%-এর দিকে পড়তো। হিন্দু বুথগুলোতে ভোট এত হতো না, আর হিন্দু বুথে এত ছাপ্পা রিগিং এসব হতো না, ছাপ্পা হতো না বিশেষ করে। ফলে মুসলিম ভোট যেটা পড়েছে এসআইআরের জন্যে, ওই ভোটটা এমনি এত পড়তো। ফলে এদিকটা কনস্ট্যান্ট, মানে এদিকটা এক জায়গায় দাঁড়িয়ে, মানে এই যা হতো তাই তো পড়েছে। কিন্তু হিন্দু বুথে যেটা হতো না সেটা হয়েছে। ফলে যে গ্যাপিংটা আছে তৃণমূল এবং বিজেপির, এবং সেই গ্যাপিংটা হিন্দু মুসলিম ভোটের নিরিখেই মানে কার্যত হয়ে থাকে। ফলে এখানেই তো বিজেপির পক্ষে ভোট বেশি হয়ে যাওয়ার কথা, যেহেতু হিন্দুরা এবার নেমে ভোটটা দিয়েছেন। আর হিন্দু ভোট, সনাতনী ভোট, যতই এসআইআর নিয়ে দিদিমণি চিৎকার করুন, চলে গেছে ম্যাক্সিমাম বিজেপির দিকে, সামান্য অংশ সুবিধাভোগী লোক ছাড়া। ফলে যেহেতু হিন্দু ভোট বেড়েছে, সনাতনী ভোট বেড়েছে, সেখানে বিজেপির ভোট এমনি ওই তো কত পার্সেন্ট কম বেশি, সুতরাং এমনিতেই তো বিজেপির ভোট তো এগিয়ে যাওয়ার কথা। ফলে সেই নিরিখে পরিবর্তনটা তো নিশ্চিত, ভালো করে বুঝবেন। মুসলিম বুথেও ভোট পড়েছে, হিন্দু বুথেও ভোট পড়েছে। কেউ বলছেন সবাই তো ভোট দিয়েছেন, ওদেরও বেশি আমাদের বেশি। আবারও বলছি, ওরকম হিসেব করলে হবে না। মুসলিম ভোট এমনিই পড়তো, মুসলিমরা না থাকলেও তাদের হয়েও কেউ না কেউ ভোট দিয়ে দিতেন মুসলিম বুথগুলোতে। মানে তৃণমূলের এতটা দাপট থাকে, ওখানে বিরোধী এজেন্টই থাকে না। কিন্তু হিন্দু বুথে যেখানে ভোট পড়তো না, এবার সেখানে প্রচুর ভোট পড়েছে। ফলে সেই অঙ্কেই তো মানে বিজেপির বের হয়ে যাওয়ার কথা। সেই জন্য বলছি, বিজেপির চলে আসাটা নিশ্চিত, এটা কিন্তু নর্মাল, কিন্তু না আসাটা অ্যাবনর্মালটা কী কারণে সেটা ভাবতে হবে, যে কারচুপিটাই ফ্যাক্টর হয়ে গেল, নাকি যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা যেটা বলে থাকেন মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর, সেটা সত্যি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। তো এটা ভাববার আছে। তার সঙ্গে হয়তো আরও কিছু কেমন উঠবে, কেন সময় অ্যারেস্ট করা হয়নি, কেন সময় আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি, কেন মানে এই যে এত কারচুপি, এগুলো এখনও করার সাহস পাচ্ছেন কমিশনার হয়ে কাজ করার লোকজনেরা, এইসব প্রশ্ন তো উঠবেই। তবে কমিশন চেষ্টা করেছে, শেষের দিকটাতে হলেও বিরাট করে চেষ্টা করেছে, মানে অশান্তি ছাড়া, মানে মার্ডার হয়নি সেরকম অবস্থায় ভোটটা করেছে, কমিশন কাজ করেছে শেষ দিকটাতে এসে। কিন্তু বাংলাতে তো আরও নানান দিক দিয়ে হয় কারচুপি, ফলে সেইগুলো দর্শক ভাবাচ্ছে। তো সেই জন্যে আজকে রাতটা সত্যিই কাটানো খুব মুশকিল, অনেকটা সময় লাগবে। মনে হচ্ছে রাতটা যেন খুব বড় হয়ে যাচ্ছে, রাত কমছে না। তো দেখা যাক, নিশ্চয়ই সকাল হবে, সকাল থেকে আমরা দেখব। তবে শুরুতেই দেখেই লম্পঝম্প করার কোনো প্রয়োজন নেই, দেখতে হবে শেষটা কি দাঁড়াচ্ছে, কতদূর শেষ হচ্ছে। যেমন একটা কিছু নেগেটিভ ফিগার এসে গেলে যেমন মন ভেঙে চুপচাপ বসে থাকলে চলবে না, যারা ওখানে আছেন বিশেষ করে তারা সব নজরদারি রাখবেন। আবার শুরুর দিকে এগিয়ে যাওয়া মানে লাড্ডু বিলি, এটারও কোনো প্রয়োজন নেই। আগে হোক, সব কিছু ঠিকঠাক হোক, পরিবর্তন হলে এমনিই তো লাড্ডু মিষ্টি কিছুই লাগবে না, মুখ মিষ্টি এমনি, মুখটা দেখেই আমরা বুঝতে পারবো। তো দেখা যাক, সেই আশাতে আমরা রয়েছি, এখন আশা পূরণ হয় কিনা। দর্শক বলবেন যদি আপনাদের মধ্যে আরও কিছু ভাবনা কাজ করে, অবশ্যই বলবেন, যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে।